আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ টি-20I ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের এগেনস্টে। 3 ম্যাচে টি-20I সিরিজটা শুরু হতে চলেছে আগামীকাল, এবং চট্টগ্রামের সাগরিকায় বাংলাদেশ তাদের প্রথম দুটো টি-20 ম্যাচ খেলবে এবং শেষ ম্যাচটা হবে আবারও মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। অল দোজ ফিক্সচার্স অ্যাসাইড, বাংলাদেশের এবারের টি-20I দলটাকে নিয়ে, টি-20I সিরিজটাকে নিয়ে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছে আমার মধ্যে। কারণ আমরা টি-20I ওয়ার্ল্ড কাপটা খেলার কথা ছিল, সেটা খেলতে পারিনি, এবং সেটার পর প্রথম একটা আন্তর্জাতিক টি-20I সিরিজ আমরা খেলতে চলেছি। এবং এই যে সাইকেলটা, যেহেতু 2028 সালে টি-20I বিশ্বকাপ পরবর্তী, সেই বিশ্বকাপটাকে চিন্তা ভাবনা করে, সেই বিশ্বকাপটাকে মাথায় নিয়ে বাংলাদেশ কিন্তু 2 বছরের নতুন সাইকেলটা শুরু করতে চলেছে। এবং এই যে বাংলাদেশের স্কোয়াডটা, যেটা এবারের বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছিল বা বিশ্বকাপে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, সেখান থেকেও বেশ কিছু রদবদল হয়তো হবে। সামনের 2 বছরের একটা পুরোপুরি বড়সড় প্ল্যান করে বাংলাদেশ তাদের টি-20 এই দলটাকে গোছানো শুরু করেছে। এবং সেটার প্রথম পদক্ষেপে আমরা যেটা দেখলাম যে নতুন নির্বাচক প্যানেল তারা বেশ কিছু চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছেন, যার মধ্যে একটা টিম সিলেকশনে বা স্কোয়াড সিলেকশনে আমরা দেখলাম যে বাংলাদেশ তাদের সিনিয়র কিছু ক্রিকেটার আছেন তাদেরকে কিন্তু রেস্ট দিয়েছেন, বা যারা এই মুহূর্তে স্টার্টিং 11-এ জায়গা করে নিতে পারেন সেই ধরনের ক্রিকেটারদেরকে তারা রেস্ট দিয়ে তারা নতুন ক্রিকেটারদেরকে বাজিয়ে দেখার চেষ্টা করছে, যেটা একটা খুব পজিটিভ সাইন। কারণ 2 বছর যেহেতু হাতে আছে, প্ল্যানিংটা এখন থেকে শুরু করা দরকার। লিটন দাস যথারীতি ক্যাপ্টেন রয়েছেন দলটার, এবং যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে দুই টি-20 এর জন্য, সেই স্কোয়াডের মধ্যে বড় চমকগুলো হচ্ছে বোলিং ডিপার্টমেন্টে। তানজিম সাকিব তিনি ফিরেছেন ইনজুরির পর, সেটা খুব একটা বড় অবাক করা ব্যাপার নয়। শরীফুল তিনি এই স্কোয়াডের মধ্যে আছেন, সেটাও একটা নিয়মিত ব্যাপার। তবে রিপন মন্ডল এবং আব্দুল গাফার সাকলাইন, এই 2 পেস বোলারকে বাংলাদেশ ইনক্লুড করেছে তাদের স্কোয়াডের মধ্যে, এবং রেস্ট দিয়েছে তারা নাহিদ রানা, তাসকিন, মুস্তাফিজ, তাদের মতো তারকা ক্রিকেটারদেরকে। সো ওই জায়গাটা আমার মনে হয় পেস বোলিং ডিপার্টমেন্টে একটা বড়সড় ইনক্লুশন আমরা দেখলাম, একটা নতুনত্ব আমরা দেখলাম। যদিও স্পিন ডিপার্টমেন্টে খুব একটা নতুনত্ব নেই, শেখ মেহেদী ফিরেছেন তার ফেভারিট টি-20 ফরম্যাটে, নাসুমও রয়েছেন দলটাতে, এবং সেই সাথে রিশাদ আছেন। এই 3জন স্পিনারই এই দলটার স্পিন ডিপার্টমেন্টের দায়িত্বটা পালন করবেন। একটুখানি অবাক হয়েছে আলিস আল ইসলামকে দলে না দেখে, তাকেও কিন্তু আসলে ইনক্লুড করা যেত আমার কাছে মনে হয়, যেহেতু এখন সুযোগ রয়েছে এবং ঘরের মাটিতে আমরা খেলছি। আলিস আল ইসলামের আগেও কিন্তু 2বার বাংলাদেশ টি-20 স্কোয়াডে জায়গা করেছিলেন, তবে আনফর্চুনেটলি এমনই সময় তিনি ইনজুরিটা পড়েছেন যে শেষ পর্যন্ত ওই ট্যুরগুলো তার করা হয়নি, বা কোনো ম্যাচ তিনি এখনো পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলতে পারেননি। তবে আলিস অচিরেই বোধহয় তাকেও আমরা দেখব এই টি-20 সেটআপে। যে ধরনের চিন্তাভাবনা করছেন নির্বাচকরা, সেই নির্বাচকদের চিন্তাভাবনার রিফ্লেকশন হিসেবে হয়তো আমরা ওই যে পাইপলাইনে যে সকল অন্য ক্রিকেটাররা আছেন, যারা ফ্রিঞ্জ ক্রিকেটার্স রয়েছেন, যারা ন্যাশনাল টিমে ঢোকার জন্য অপেক্ষায় আছেন, তাদের অনেকেই কিন্তু সুযোগ পাওয়ার সম্ভাবনা আমি দেখছি সামনের দিনগুলোতে। যাই হোক, নিউজিল্যান্ড সিরিজে আলিস সুযোগ পাননি, বাট সামনের সিরিজে হয়তো তিনি পাবেন। বাট আমাদের ইন্টারেস্টিং জায়গাটা যেটা, সেটা হচ্ছে সবচেয়ে কনসার্নের জায়গাও বটে বাংলাদেশে, সেটা হচ্ছে ব্যাটিং ডিপার্টমেন্ট। এবং সেখানে অফ ফর্ম ইনফর্ম মিলিয়ে বেশ কিছু ক্রিকেটাররা কিন্তু দলের মধ্যে রয়েছেন, এবং সেখানে খুব একটা সারপ্রাইজিং বিষয় যদি চিন্তা করি, তাহলে নুরুল হাসান সোহান তিনি যে দলে জায়গা রাখতে পেরেছেন স্কোয়াডের মধ্যে, সেটাই একটা সারপ্রাইজের ব্যাপার। শামীম পাটোয়ারি তিনি থাকবেন এটা আমরা জানতাম, ডেফিনেটলি 6-7 পজিশনে ফিনিশারের জায়গায় তিনি একটা রোল প্লে করতে পারবেন, সেরকম চিন্তা ভাবনা থেকে তাকে দলের মধ্যে রাখা। জাকের আলী অনেক তিনি সুযোগ পেলেন না এবারের স্কোয়াডটাতে। আর এছাড়া যদি আমি চিন্তা করি, সেখানে বাংলাদেশ তাদের ব্যাটিং লাইন আপে কিছু পরিবর্তন হয়তো আনবে, এবং প্রথমবারের মতো হয়তো ইন্টারন্যাশনাল ক্রিকেট আমরা দেখতে পারি পারভেজ হোসেন ইমন দ্য মিডল অর্ডার ব্যাটার, যেটা আমার থাম্বনেইলের মূল কথা যেটা। এবং আমি খুব এক্সাইটেড এটা দেখার জন্য, কারণ বিপিএল এ তিনি যখন সিলেটের হয়ে খেলেছিলেন, পারভেজ ইমন তিনি অন্তত 6টা ইনিংস অ্যাট নাম্বার 4 ব্যাটিং করেছিলেন এবং খুব ভালো ব্যাট করেছিলেন। তার যে স্কিলটার কথা আমরা আগেও আলোচনা করেছিলাম, যে মিডল ওভার্সে বাংলাদেশের যেই মন্থরতা দেখা যায়, রানের গতি বাড়াতে না পারা, কিংবা ফিল্ডাররা বাউন্ডারি সীমানায় থাকলে বিগ হিটস নিয়ে ওভারগুলোকে প্রোডাক্টিভ বানানো, সেই জায়গাটায় কিন্তু যে ক্রাইসিসটা ছিল, তাওহিদ হৃদয়, লিটনরা যখন মিডল অর্ডারে খেলছেন, কিংবা যখন নুরুল হাসান সোহানরা মিডল অর্ডারে খেলছেন সেই জায়গাটায়, এবং ইভেন মিরাজকেও তো ট্রাই করানো হয়েছিল, তারা আসলে ওই টেম্পোতে ব্যাট করতে পারছেন না। একটা প্রান্ত ধরে রাখার কাজ তারা করতে পারেন, তবে দিন শেষে প্রতি ওভারে এখন কিন্তু একটা দুটো বাউন্ডারি নিয়ে আসা প্রয়োজন, ইভেন ইন দ্য মিডল ওভার্স, এবং সেই কাজটা আমার মনে হয় পারভেজ ইমনের উপর দিয়ে দেওয়া হবে। তাকে সেভাবেই প্রস্তুত করা হচ্ছে, এবং কানাঘুষা শোনা যাচ্ছে যে তিনি মিডল অর্ডারে খেলবেন। তো সেটা যদি হয়, বাংলাদেশের স্টার্টিং 11টা ইন্টারেস্টিং একটা শেপ নিবে। অনেকে হয়তো বলতে পারেন যে এতগুলো ওপেনারকে আমরা শুধুমাত্র লাইন আপে ছেড়ে দিচ্ছি, বাট ব্যাপারটা এরকম নয়। আমার কাছে মনে হয় পারভেজ ইমন তিনি তার ভার্সিটিলিটিটা দেখানো শুরু করেছেন। পিএসএলেও তিনি কিন্তু অ্যাট নাম্বার 4 ব্যাট করেছেন, আবার যখন ফাখার জামান ইনজুর হয়ে গেছিলেন তখন আবার ওপেন করেছেন। সো তার ওই ফ্লেক্সিবিলিটিটাকে বাংলাদেশ ব্যবহার করতেই পারে, এবং আমি লাইন আপটা এভাবেই দেখছি যে তানজিদ তামিম
ডেফিনেটলি তিনি ওপেন করছেন, তার সঙ্গে সাইফ হাসান ওপেন করছেন, একটা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ব্যাটিং কম্বিনেশন থাকবে এবং তারপর লিটন কুমার দাস এট নাম্বার 3 এবং পারভেজ ইমন এট নাম্বার 4। সো এই চারজনকেই আমি দেখছি যে তারা 11-এ জায়গা পাবেন এবং ইমনকে আমরা মিডল অর্ডারেই মোস্ট প্রবাবলি ফ্রম নাও অনওয়ার্ডস আমরা হয়তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশের সেট আপে অ্যাট নাম্বার 4ই দেখবো। 5 নম্বরে তাওহিদ হৃদয় থাকছেন এবং 6 নম্বরে শামীম হোসেন পাটোয়ারি, 7 নম্বরে শেখ মেহেদী। এই হচ্ছে বাংলাদেশের টপ 7 এবং তারপর নাম্বার 8-এ আমার ধারণা রিশাদকেই রিটেইন করা হবে অ্যাট নাম্বার 8 এবং তারপর 3 পেসার। সো আনফরচুনেটলি নাসুম তিনি 11-এ সুযোগ পাচ্ছেন না, সোহান 11-এ সুযোগ পাচ্ছেন না এবং এই বিষয়গুলো কিন্তু একটা হেলদি কম্পিটিশন ক্রিয়েট করছে বাংলাদেশের এই দলটার মধ্যে। আমি খুবই এক্সাইটেড আসলে দেখার জন্য যে বাংলাদেশের এই নিউ লুক ব্যাটিং লাইন আপটা কেমন করে। শামীমের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সিরিজ, কারণ এই নাম্বার 6 পজিশনটায় শামীম হোসেন পাটোয়ারি নিজের জায়গাটা কিভাবে ধরে রাখেন সেটা দেখার বিষয় রয়েছে। কনসিস্টেন্টলি রান তুলতে হবে এবং ইম্প্যাক্টফুল রান তুলতে হবে ওই পজিশনটায় নেমে। সো এইটা একটা ইন্টারেস্টিং বিষয়। আরেকটা জিনিস আপনি খেয়াল করেন, বাংলাদেশের এই টপ 7-এর মধ্যে তানজিদ তামিম একজন বাহাতি ব্যাটার, শামীম হোসেন পাটোয়ারি একজন বাহাতি ব্যাটার, পারভেজ ইমন একজন বাহাতি ব্যাটার, অর্থাৎ 7 জনের মধ্যে 3 জন বাহাতি, 4 জন ডানহাতি। এটাও কিন্তু অন্যরকম একটা ডাইনামিক্স এই দলটার মধ্যে তৈরি করে, যেটা আমার কাছে মনে হয় খুব পজিটিভ একটা দিক। আরও একটা পজিটিভ দিক বাংলাদেশের এই টি-20 টিমের, সেটা হচ্ছে আপ টু নাম্বার 11 আপনি কিন্তু ব্যাটারদেরকেই খুঁজে পাবেন। আপনি ইনকেস চিন্তা করে দেখেন, যেহেতু মুস্তাফিজ স্কোয়াডে নেই, শরীফুল আছেন, শরীফুলকেও যদি রেস্ট দেওয়া হয়, বাংলাদেশ যদি 3 পেসার নিয়ে খেলে এবং সেই 3 জন পেসার যদি হন সাইফুদ্দিন, তানজিম সাকিব, রিপন মন্ডল, কিংবা তানজিম সাকিব, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এরকম যদি একটা কম্বিনেশন আমরা চিন্তা করি, তাহলে কিন্তু দেখেন একেবারে আপ টু নাম্বার 11 আপনি কিন্তু এমন সব পোটেনশিয়াল ক্রিকেটার পাচ্ছেন যারা ব্যাটিংও করতে পারেন। ইম্পর্টেন্ট সময় গিয়ে যখন বাংলাদেশের হয়তো 10-12 রানের ইকুয়েশন মেলাতে হবে, 1-2 ওভার বাকি আছে, উইকেট হয়তো 7টা পড়ে গেছে, তারপরে কিন্তু আপনি একটা কনফিডেন্স রাখতে পারবেন যে নেক্সট যে নামছেন সেটা যদি আব্দুল গাফফার সাকলাইন হন, তিনিও কিন্তু বড় বড় শটে যেতে পারেন, তানজিম সাকিব কিন্তু বড় বড় শটে যেতে পারবেন, সাইফুদ্দিনও কিন্তু ব্যাটিং করতে পারেন। সো এই জায়গাটায় আমার কাছে মনে হয় আরো একটা পজিটিভ চেঞ্জ আমরা দেখছি বাংলাদেশের এই টি-20 টিমটার মধ্যে। আর একটু সাহস করে খেলার একটা সুযোগ এই দলটা পাবে, যেহেতু তারা স্কোয়াডে এমন সব বোলারদের ইনক্লুড করেছে যাদের ব্যাটিং অ্যাবিলিটিটা বেশ ভালো। সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে এর আগেও আলোচনা করেছি। সো এক্সপেকটেশনটা আপনাদের কি বাংলাদেশের নিউজিল্যান্ডের সঙ্গে এই সিরিজটাকে নিয়ে? আমরা কি সিরিজটা জিততে পারবো কিনা, এবং সেই সাথে বাংলাদেশের নতুন যারা ইনক্লুশন রয়েছেন আব্দুল গাফফার সাকলাইন কিংবা রিপন মন্ডল, তারা কি ইমিডিয়েটলি সুযোগ পাবেন কিনা এবং কতটুকু ভালো করতে পারেন সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। পারভেজ ইমন এট নাম্বার 4 এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? শামীম পাটোয়ারি এট নাম্বার 6 এবং তার কম্পিটিটর কে হবেন, এইগুলো নিয়েও আপনাদের মতামত জানতে চাই। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।